আজ আমরা যেটা শুরু করব সেটা হলো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই চ্যাপ্টারটা কেমিস্ট্রিতে আছে, কেমিস্ট্রিতে পড়ানো হবে বা হয়তো হয়েছে। এখানে আমাদের ঠিক যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই পড়ব। প্রথমে আসি বয়েলস ল। বয়েলস ল আমরা জানি যে বয়েলস ল বলছে যে প্রেশার প্রপোর্শনাল টু 1/ভলিউম, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। কখন? হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট আর নাম্বার অফ মোল ইজ অলসো কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট। এর যদি আমি গ্রাফ দেখি, পিভি ডায়াগ্রাম, এটা হলো থিওরিটিক্যাল কার্ভ। যদি আমি প্র্যাকটিক্যাল করে দেখি তাহলে দেখব থিওরিটিক্যাল কার্ভের সাথে প্র্যাকটিক্যাল কার্ভটা প্রায় পুরোপুরি মিলে গেছে, কোনো রকম ডেভিয়েশন নেই, একদম একই। এটা সাপোজ এর ক্ষেত্রে কনস্ট্যান্ট টেম্পারেচারটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি আমি হায়ার টেম্পারেচারে নিই তখন কার্ভটা এইরকম আসে। ঠিক আছে, এটাও ফলো করছে পিভি বয়েলস লকে, কিন্তু এর ক্ষেত্রে এটা যদি থিওরিটিক্যাল কার্ভ হয়, প্র্যাকটিক্যাল কার্ভটা হবে এইরকম। মানে লো প্রেশারে আর হাই টেম্পারেচার, এটা সাপোজ T2 ডিগ্রি সেলসিয়াস, যেখানে T2 ইজ গ্রেটার দ্যান T1। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল কার্ভের মধ্যে একটা ডিভিশন আছে। মানে লো প্রেশার আর হাই টেম্পারেচারে যদি যাওয়া যায় তখন দেখা যাবে যে বয়েলস লতে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল ভ্যালুর মধ্যে একটা মানে ডিফারেন্স দেখা যাচ্ছে, একটা পার্থক্য দেখা যাচ্ছে। সোজা কথা হলো, আমাদেরকে বয়েলস ল যদি ফলো করতে হয় তাহলে টেম্পারেচার মাস্ট বি মিনিমাম, মানে কম হতে হবে, লো, আর প্রেশারটাকেও লো হতে হবে, প্রেশারটাকে হাই হতে হবে। প্রেশার হাই হলে তবেই মানে সেই প্রেশারগুলোতে যখন ওই হাই প্রেশারে আমি প্রেশারের ভ্যারিয়েশন করবো, আরও বাড়াবো, তখন দেখবো যে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল ভ্যালু এক্স্যাক্টলি ফলো করছে। নেক্সট আসছি চার্লস ল। চার্লস ল, আমাদের আগের একটা জিনিস মাথায় আনতে হবে, যেটা আমরা ঠিক আগের ক্লাসে করেছি, যে ভলিউম এক্সপানশন। ভলিউম এক্সপানশনে আমরা দেখেছিলাম যে একটা নর্মাল গ্যাসের বা যে কোনো বডির ভলিউমকে যখন আমি ইনক্রিজ করি, টেম্পারেচার বাড়াই, তখন ওর ভলিউমটা এক্সপ্যান্ড করে। তো কীভাবে এক্সপ্যান্ড করে? ওর ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট ছিল গামা। তো সেই গামা টাইমস অফ ওর চেঞ্জগুলো হয়ে মাল্টিপ্লাই হয়ে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, সেটা লিখবো। সো increased volume Vt equal to V naught into 1 plus gamma into T, চেঞ্জ ইন টেম্পারেচার, যেটা হচ্ছে ডেল্টা টি আমরা যেটাকে বলেছি। তাহলে এখানে চার্লস লতে এই গামার ভ্যালুটাই হয়, চার্লস লতে এই গামার ভ্যালু হয় 1/273। So it will be V naught into 1 plus 1/273 into T। তাহলে Vt ইকুয়াল টু ভি নট প্লাস V0/273 ইন্টু টি। আমি এটাকে এভাবে এক্সপ্লেন করতে পারি যে চার্লস ল সেটাই বলছে, যখন কোনো গ্যাসের ভলিউম 0 ডিগ্রিতে যা ছিল তার থেকে যখন আমি প্রতি 1 ডিগ্রি করে বাড়াবো, মানে এই যে চেঞ্জ ইন টেম্পারেচারটা যদি প্রতি 1 ডিগ্রি করে হয়, তাহলে ভলিউমের চেঞ্জটা কত হচ্ছে? 1/273 টাইমস টু ইটস ভলিউম অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। মানে ওই গ্যাসটা 0 ডিগ্রি সেলসিয়াসে যা ভলিউম ছিল তার 1/273 টাইমস করে কমছে প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। তাহলে সোজা এটা হচ্ছে চার্লস ল। আমি ডাইরেক্টলি এটাই বলতে পারি যে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে কোনো না কোনোভাবে ভলিউমটা বাড়ছে। এর সাথে আর একটা ল আছে যেটাকে আমরা বলি প্রেশার ল। প্রেশার ল একই জিনিস বলছে, একই কথা বলছে। প্রেশার লর ক্ষেত্রে এইটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে ভিপি ইকুয়াল টু ভিপি না, পিটি ইকুয়াল টু পি নট প্লাস P0/273 ইন্টু টি। একই জিনিস, মানে
270 প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে ওর যে প্রেশার ছিল তার 1/273 টাইমস করে বাড়তে থাকবে। তাহলে এখানেও লিখতে পারি যে পি প্রপোর্শনাল টু টি। এই হলো আমাদের বয়েলস ল, চার্লস ল অ্যান্ড প্রেশার ল। যেসব গ্যাস এই 3টে লকে ফলো করে তারাই আইডিয়াল গ্যাস। আচ্ছা, এবার আমরা শুরু করব ইকুয়েশন অফ স্টেট অফ পারফেক্ট গ্যাস। এখানে আমরা ধরছি একটা গ্যাস এমন একটা সিস্টেমে আছে যার ইনিশিয়াল প্রেশার P1, ইনিশিয়াল ভলিউম V1 আর ইনিশিয়াল টেম্পারেচার T1। এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা এই স্টেট থেকে অন্য একটা স্টেটে কনভার্ট হবে। কীরকম স্টেট? যেখানে প্রেশারটা হয়ে যাবে P2, ভলিউমটা হয়ে যাবে V2 আর টেম্পারেচারটা হবে T2। তাহলে আমার কাছে যে সিস্টেমটা ছিল সেটা এইরকম একটা সিস্টেম। এখানে প্রেশার P1, ভলিউম V1 অ্যান্ড টেম্পারেচার T1। এটা কনভার্ট হচ্ছে কিসে? এটা কনভার্ট হচ্ছে, সিস্টেমটা একই থাকছে বাট কনভার্সনটা হচ্ছে এরকম P2, V2 আর T2-তে। আমি এই কনভার্সনটাকে ডাইরেক্ট না করে আমি মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট বা ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে অন্য একটা জিনিসকে ধরে নিচ্ছি। কীরকম? এই জায়গায় এসে ভলিউমটা ডাইরেক্টলি V1 থেকে V2 না গিয়ে ইনিশিয়ালি একটা চেঞ্জ হচ্ছে V', মানে ইনিশিয়ালি ভলিউমটা V1 থেকে V' হলো, V' থেকে গিয়ে চেঞ্জ হয়ে হবে V2। তাহলে প্রথমে আমরা দেখব এমন একটা সিস্টেম, সেই সিস্টেমটার প্রেশার P1, ভলিউম V1 অ্যান্ড টেম্পারেচার T1। ওই সিস্টেমটা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে, টেম্পারেচারটাকে প্রথমে কি করছে? কনস্ট্যান্ট রাখছে। কনস্ট্যান্ট রেখে P1 থেকে ডাইরেক্ট P2 হয়ে যাচ্ছে, বাট V1 থেকে হচ্ছে V'। দেন সেকেন্ড স্টেটে বা সেকেন্ড স্টেপে আমরা বলতে পারি এটা V2 হচ্ছে। এবার দেখে নিই পরপর কী হলো। তাহলে প্রথমে স্টেটগুলো কেমনভাবে চেঞ্জ হবে? P1টা হয়ে যাবে P2, V1টা হয়ে যাবে V' আর T1টা কনস্ট্যান্ট। দেয়ারফর ইকুয়েশন অফ স্টেট এই সিস্টেমটার ক্ষেত্রে কি হবে? P1 V1 ইকুয়াল টু P2 V', যেহেতু V1টা V'-এ কনভার্ট হয়েছে, তাহলে যেহেতু পিভিটা কনস্ট্যান্ট আমরা জানি, পিভি ইজ কনস্ট্যান্ট, বয়েলস ল থেকে পেয়েছি, তাই এইটা আমি লিখতে পারছি। তাহলে এটা লিখে দিই ফ্রম বয়েলস ল। সো এখান থেকে V'-এর ভ্যালুটা আসছে P1 V1 বাই P2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। নেক্সট স্টেটে কী হচ্ছে? নেক্সট স্টেটে Pটা এখন কি? P2, সেই P2টা কনস্ট্যান্ট, P2 চেঞ্জ হলো না। V'-টা চেঞ্জ হচ্ছে V2-তে আর T1টা চেঞ্জ হচ্ছে T2-তে। তখন ফ্রম চার্লস ল থেকে আমরা দেখেছি V প্রপোর্শনাল টু T, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে। তাহলে V' বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। এখান থেকে V' ইকুয়াল টু T1 V2 বাই T2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, ইকুয়েশন 1 অ্যান্ড 2, তাহলে আমি পাচ্ছি এই দুটোকে কম্পেয়ার করলে আমি পাচ্ছি P1 V1 বাই P2 ইকুয়াল টু T1 V2 বাই T2। এটাকে একটু সাজিয়ে লিখলে P1 V1, এই T1টাকে নিচে লিখলাম, P2টাকে ওপরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, P2 V2 বাই T2। দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ স্টেট অফ পারফেক্ট গ্যাস। বা আমি আরও অন্যভাবে লিখতে পারি যে PV বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকেও আমি আইডিয়াল পারফেক্ট গ্যাসের ইকুয়েশন অফ স্টেট হিসেবে ধরতে পারি। PV বাই T ইজ কনস্ট্যান্ট। যদি টিটা ইটসেলফ কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট।
বা উল্টো দিকে যদি ভিটা কনস্ট্যান্ট হয় তাহলে পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আবার যদি প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গিয়ে থাকে তখন ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তো এটা হলো সেই মাদার ইকুয়েশন। কাইনেটিক থিওরি অফ গ্যাসের কিছু অ্যাজাম্পশন আছে, সেগুলো এবার একটু দেখব। অ্যাজাম্পশনসগুলো আমি কিছুটা বলছি, ডিটেলটা বই থেকে পড়তে হবে। সাপোজ এটা একটা কিউব বা গ্যাস চেম্বার। ঠিক আছে, তো এই গ্যাস চেম্বারের ভেতরে গ্যাস আছে স্বভাবতই। গ্যাসের যে মলিকুলসগুলো থাকে সেই মলিকুলসগুলো কিন্তু শান্ত হয়ে বসে থাকে না, সেই মলিকুলসগুলো সবসময় ছোটাছুটি করতে থাকে। তো এই যে সবসময় ছোটাছুটি করছে, ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে যে এর মুভমেন্টের ডিরেকশানটা কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে নয়, অ্যালং অল পসিবল ডিরেকশানস হতে পারে। তাহলে মলিকুলস, যে গ্যাস মলিকুলসগুলো যে মুভ করছে সেই মুভমেন্টগুলো কোন দিকে হয় না, অ্যালং অল পসিবল ডিরেকশানস, যে কোনো দিকে হতে পারে, কোনো একটা পার্টিকুলার দিক বলে আমি বলে দিতে পারবো না। সেকেন্ড, এই গ্যাস মলিকুলগুলো এখানে আছে, আমি তো প্রথমটাতে দেখলাম সব দিকে ছোটাছুটি করছে, সব দিকে যাচ্ছে। এই যাওয়ার ফলে এর পাশে তো আরও একটা মলিকুলস আছে বা আরও অনেক মলিকুলস আছে, তো এই মলিকুলগুলোর সাথে কলিশন হচ্ছে। কলিশন হওয়ার ফলে কিন্তু এর কোনো রকম এনার্জি লস হচ্ছে না, শুধু মলিকুলসগুলোর সাথে না, এই ওয়ালটার সাথেও তো কলিশন হচ্ছে। যে কন্টেনারের মধ্যে আছে সেই কন্টেনারের ওয়ালের সাথেও কলিশন হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই মলিকুলসগুলোর কোনো রকম এনার্জি লস হচ্ছে না। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, এই মলিকুলসগুলো খুব ছোট, মানে এতটাই ছোট যেটাকে আমি নেগলেক্টও করতে পারি, কিন্তু তা সত্ত্বেও এটা আছে, মানে এর শেপটাকে বলা হচ্ছে খুব ছোট্ট, একদম ছোট, টাইনি মলিকুলস। ফোর্থ, এর যে মোশনটা, সেই মোশনটা জিগজ্যাগ মোশন অ্যালং অল পসিবল ডিরেকশন। আবার কি, এটা যে এদিকে ধাক্কা খেয়ে এদিকে ফিরে এসে বারবার ধরে একই ডিরেকশনে মুভ করছে এমনটা না, মানে আমি বলতে চাইছি যে অনেকগুলো মলিকুলস আছে, তো এমনটা ভাবা ঠিক হবে না যে প্রতিটা মলিকুলসের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, যে এ হয়তো নর্থ সাউথে মুভ করছে, এ ইস্ট ওয়েস্টে মুভ করছে, এরকমটা নয়। সব মলিকুলসগুলোই সব দিকে যেতে পারে, কোনো ফিক্সড ডিরেকশন নেই। আর আরেকটা যেটা বললাম, এই দুটো মলিকুলের মধ্যে যে কলিশন হলো, কলিশন হওয়ার পরে ওরা কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে এর প্রথমে এর সাথে কলিশন হলো, কলিশন হওয়ার পরে এ কিছুটা দূরে সরে গেল, সরার পরে এর তো থার্ড আরেকটা মলিকুলের সাথে কলিশন হতে পারে। তো এই যে দুটো সাকসেসিভ কলিশনের মাঝে এই মলিকুলটার কথা যদি আমি বলি, এটার কথা যদি বলি, তাহলে প্রথমে ফার্স্ট মলিকুলের সাথে কলিশন হলো, তারপরে থার্ড মলিকুলের সাথে কলিশন হলো। এই যে দুটো সাকসেসিভ কলিশন, এর মাঝে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে এইটুকু পাথ যেটা ট্রাভেল করলো, এই পাথটাকে বলা হয় মিন ফ্রি পাথ। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি অ্যাজাম্পশন। এছাড়াও বইতে আরও কিছু আছে, সেগুলো বই থেকে পড়তে হবে। এবার আমি এই অ্যাজাম্পশনসগুলোর উপর বেশ করে এর অ্যাভারেজ প্রেশার বের করব। এই যে গ্যাস মলিকুলগুলো মুভ করছে, দৌড়দৌড়ি করছে, এই দৌড়দৌড়ি করাটার একটা নাম আছে। মানে গ্যাস মলিকুলগুলো যখন মুভ করে অ্যালং অল পসিবল ডিরেকশন জিগজ্যাগ মোশনে মুভ করছে, এর মোশনটার নাম হলো ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, তো এই ব্রাউনিয়ান মোশনে যে মলিকুলসগুলো মুভ করছে, তো ও কন্টেনারের ওয়ালে বারবার ধরে ধাক্কা দিচ্ছে, ফলে কি কন্টেনারের ওয়ালে একটা প্রেশার পড়ছে, সেই প্রেশারটার এক্স্যাক্ট এক্সপ্রেশন কত সেটা আমরা বের করব, অ্যাভারেজ প্রেশার। Average pressure exerted by gas molecules in a
কন্টেনার। এই হলো আমাদের কন্টেনার। তো এর ভেতরে এটা ইনার ওয়াল। আমি ধরছি এখানে একটা মলিকিউল ছিল, সেই মলিকিউলটা যার মাস m, এটা মুভ করতে শুরু করলো উইথ ইনিশিয়াল ভেলোসিটি -vx। এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে উইথ ভেলোসিটি +vx। এর ডিস্টেন্সটা l। তাহলে টোটাল পাথ কতটা ট্রাভেল করলো? 2l। এখন এই যে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এখানে যে মলিকিউলটা আছে এর তো সমস্ত ডিরেকশনে ভেলোসিটি থাকবে, কারণ আমি বলেই দিয়েছি অ্যাজাম্পশনে যে সব দিকে মুভ করতে পারে। তাহলে এখানে লিখতে পারি v² = vx² + vy² + vz²। ঠিক আছে, এটা আমাদের প্রথম ইকুয়েশন। এরপর যেটা আমরা দেখব, এই যে মলিকিউলটা মুভ করছে, একবার এদিকে এলো আবার ফিরে গেল, তাহলে ওর মোমেন্টামের চেঞ্জ কতটা হচ্ছে? সো চেঞ্জ ইন মোমেন্টাম of the molecule equal to, এখানে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামের ডিফারেন্স, তাহলে এটা হবে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো ফাইনাল মোমেন্টাম, যেহেতু ও পজিটিভ ডিরেকশানে মুভ করছে ফাইনালি, তাহলে ওর ফাইনাল মোমেন্টাম হবে +mvx, মানে শুধু mvx মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তো ইনিশিয়ালি নেগেটিভ ডিরেকশানে মুভ করছে, সো ইট উইল বি -mvx। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হবে 2mvx। ঠিক আছে, এটা চেঞ্জ ইন মোমেন্টাম পেলাম। এইবারে এটা তো এখান থেকে গিয়ে ফিরে আসছে, কলিশন কভার হচ্ছে একবার। তো এই কলিশনটা হতে কত সময় লাগছে সেটা আগে বের করব, তারপর বের করব যে 1 সেকেন্ডে কবার কলিশন হচ্ছে এই রকমভাবে। তো সেই 1 সেকেন্ডে টোটাল কত মোমেন্টামের চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু ওর ভেলোসিটি vx আর ডিস্টেন্সটা কত ট্রাভেল করছে, l + l মানে 2l, তাহলে টাইম টেকেন ফর ওয়ান কলিশন, এটাকে আমি টি ধরছি। টাইম আমরা জানি যে ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে টাইম ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 2l আর ভেলোসিটি vx। এটা একবার কলিশনের জন্য টাইম এত সেকেন্ড লাগছে, দেয়ারফর নাম্বার অফ কলিশন ইন 1 সেকেন্ড ঠিক উল্টে যাবে 1/t, দ্যাট ইজ vx/2l। একবার 1 সেকেন্ডে কতবার কলিশন হচ্ছে সেটা পেলাম, আর একবার কলিশনের জন্য মোমেন্টাম চেঞ্জ এটা, তাহলে টোটাল মোমেন্টাম চেঞ্জ দুটো মাল্টিপ্লাই করে দিতে হবে। দেয়ারফর টোটাল momentum change equal to 2mvx into এটা vx/2l। সো 2টা কেটে যাচ্ছে, m vx এর হোল স্কোয়ার বাই l। এটা টোটাল চেঞ্জ ইন মোমেন্টামটা আমি পেলাম কত সেকেন্ডে, কত সময়? 1 সেকেন্ডে, ইন 1 সেকেন্ড। এবারে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? নিউটনের সেকেন্ড ল বলছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেটাকে আমরা যখন ম্যাথামেটিক্যালি ইউজ করছি এটাকে ইকুয়াল হিসেবে ধরে নিয়েছি, বিকজ যে কনস্ট্যান্টটা পাচ্ছি সেটার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা 1 হয়। কাজেই ফ্রম second law of motion, force
F equal to change in momentum by time। তো টাইমটা আমি এখানে ধরেছি কত, 1 সেকেন্ড, তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা লিখলেই হয়ে যাবে। সো টোটাল চেঞ্জ ইন মোমেন্টামটা আমাদেরকে লিখতে হবে। সো টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পেয়েছি আমরা এম ভি এক্স স্কোয়ার বাই এল, আর টাইম তো 1 সেকেন্ড। এবারে এই যে ভি এক্সটা পাচ্ছি, এটা কোন মলিকুলের জন্য? যে কোনো একটা মলিকুলের জন্য। আমরা ধরে নিচ্ছি এখানে এন নাম্বার অফ মলিকুলস আছে, অনেকগুলো মলিকুলস আছে। তাহলে ফর এন নাম্বার অফ মলিকুলস, বা এখানে কনসিডারিং এফটা হবে তখন এম, অ্যাকচুয়ালি কনসিডারিং এন নাম্বার অফ মলিকুলস ইন ভেলোসিটি টার্ম, মানে ভেলোসিটির দিক থেকে যদি আমি দেখি, এন নাম্বার অফ মলিকুলসের জন্য এন নাম্বার অফ ভেলোসিটির ডিরেকশন হতে পারে, ঠিক আছে, বা ভেলোসিটির ভ্যালু হতে পারে। তাহলে এম বাই এল ইন্টু ভি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ভি এক্স টু স্কোয়ার প্লাস ভি এক্স থ্রি স্কোয়ার প্লাস ভি এক্স এন স্কোয়ার। ঠিক আছে, মানে সব মলিকুলগুলোর জন্য আমি ধরছি। এবারে প্রেসার বের করব। নাও প্রেসার পি ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। কার এরিয়া? এই যে যে সারফেসটাতে কলিশন হচ্ছে সেই সারফেসটার এরিয়া। সারফেসটার লেন্থ তো এল, তাহলে ওর এরিয়া কত হবে? এল স্কোয়ার হবে। তার মানে এখানে যে টার্মটা আছে সেটাকে এল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিতে হবে, মানে এম বাই এল কিউব ইন্টু ভি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ভি এক্স টু স্কোয়ার প্লাস ভি এক্স এন স্কোয়ার। এটা আমি প্রেসার পেলাম। এবার আমি কি করব, এম বাই এল কিউব আছে, আমি এর সাথে একটা এন মাল্টিপ্লাই করছি, আর এই যে টার্মগুলো ভি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ভি এক্স টু স্কোয়ার প্লাস ভি এক্স এন স্কোয়ার, এটাকে এন দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এম এন ডিভাইডেড বাই এল কিউব। আর এটা তো অ্যাভারেজ শো করছে, সবগুলোর স্কোয়ার করা আছে, স্কোয়ার করে অ্যাড করছি, আর তার অ্যাভারেজ ডিভাইডেড বাই এন। তার মানে এটাকে আমি লিখব ভি এক্স স্কোয়ারের অ্যাভারেজ মিন, বার দিচ্ছি মাথায়। বাট আমরা জানি যে একটা মলিকুল সব দিকেই যায়, সব পসিবল ডিরেকশানেই মুভ করতে পারে, বাট তার ভেলোসিটি কম্পোনেন্টগুলো ডিফারেন্ট ডিরেকশানে হলেও ম্যাগনিটিউডগুলো সেম হয়, মানে ভি এক্স ভি ওয়াই ভি জেড তিনটে ডিরেকশানে মোশন হতে পারে, বাট এদের ম্যাগনিটিউডটা সবসময় সেম হবে। তার মানে ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি জেড স্কোয়ার। আবার আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা দেখেছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, সেখান থেকে সবগুলো যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু থ্রি ভি এক্স স্কোয়ার, সো ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/3 ভি স্কোয়ার। তাহলে ভি এক্স স্কোয়ারের অ্যাভারেজ ইকুয়াল টু 1/3 ভি স্কোয়ারের অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এইটা আমি এখানে বসিয়ে দেবো। 1/3টা আগে লিখে নিই, 1/3 এম এন বাই এল কিউব ইন্টু এটা ভি স্কোয়ারের বার। যেহেতু এটা ভি স্কোয়ারের বার হয়ে যাচ্ছে, তাই আমি প্রেশারটাকেও লিখবো অ্যাভারেজ প্রেশার। ঠিক আছে, যেহেতু আমি অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার করছি। তো এটা হাফ এম ইন্টু এন, এটার মানে কি? এম মানে প্রত্যেকটা মলিকুলের মাস, আর এন মানে নাম্বার অফ মলিকুলস। তাহলে এই দুটোর প্রোডাক্ট মানে কি শো করছে? টোটাল মাস অফ দ্য মলিকুলস, সেটাকে আমি ক্যাপিটাল এম ধরছি। আর এল কিউব মানে ভলিউম, সো ইট ইজ ক্যাপিটাল ভি।
আর এটা কিন্তু স্মল ভি, ঠিক আছে। সো ভি স্কোয়ার বার, এম বাই ভি মাস বাই ভলিউম, এটা তো ডেন্সিটি, সো হাফ রো ভি স্কোয়ার। সো প্রেশার, অ্যাভারেজ প্রেশার, এটাকে বার দিয়েই লিখি যেহেতু এখানে বার দিচ্ছি। অ্যাভারেজ প্রেশার ইকুয়াল টু 1/2 না, সরি এটা 1/3, আগে 3 ছিল, 1/3 রো ভি স্কোয়ার, ভি বার স্কোয়ার, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যাভারেজ প্রেশার অফ গ্যাস মলিকিউলস। তো এই যে অ্যাভারেজ প্রেশারটা পেলাম, পি ইকুয়াল টু 1/3 রো ভি স্কোয়ার, এটাকে আমি এইভাবে লিখতে পারি 2/3 ইন্টু 1/2, মানে 2 মাল্টিপ্লাই করছি, 2 ডিভাইড করছি, ইন্টু রো ইন্টু ভি স্কোয়ার। 2/3, এই যে রো ভি স্কোয়ার, এটা একটু লিখে নিই। আমরা জানি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো যদি আমি অ্যাভারেজ এনার্জি পার ইউনিট ভলিউম বের করতে চাই, সো আমি এটা কী লিখব, মানে পার ইউনিট ভলিউম এনার্জি যদি বের করতে চাই, সো এম বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি স্কোয়ার। এই এম বাই ভি মানে তো রো, হাফ রো ভি স্কোয়ার। তাহলে সোজা কথা হলো এটা এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকেই বলা হয় ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। সো ইট ইজ, এই হাফ এম ভি স্কোয়ারটাকে আমি লিখতে পারি ই, ওয়ার তার মানে প্রেশার, অ্যাভারেজ প্রেশার ইকুয়াল টু 2/3 ই, ওয়ার ই হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এটা একটা ফর্ম, মানে এখান থেকে আমি অনেক কিছু সাজাতে পারি। এবারে যদি আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটির দিকে আসি, যদি রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা ধরি, তাহলে ভি আর এম এস ইকুয়াল টু কি, রুট ওভার ভি স্কোয়ারের যে মিন তার রুট হয় এইভাবে। তো এটাকে আমি লিখতে পারি ভি স্কোয়ারের বার মানে কি, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস আপ টু vn স্কোয়ার ডিভাইডেড বাই n, এটা রুট, ঠিক আছে। তাহলে ফ্রম অ্যাভারেজ প্রেশার ইকুয়েশন আমরা পাচ্ছি পি ইকুয়াল টু 1/3 রো ভি স্কোয়ার। সো এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 3p, আচ্ছা এটাকে আমি পি বার লিখছি না, জাস্ট পি লিখছি, পিবি বাই 3p বাই রো। দেয়ারফর ভি আর এম এস ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার বার, তাহলে এটা রুট ওভার 3p বাই রো। এটা হলো ভি আর এম এস এর এক্সপ্রেশন। আবার এখান থেকে দেখানো যায় আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে, যে পি ইকুয়াল টু 1/3 রো ভি স্কোয়ার, পি ইকুয়াল টু 1/3 এম বাই ক্যাপিটাল ভি ইন্টু ভি স্কোয়ার। পি ভি যদি এদিকে লিখি, পি ভি ইকুয়াল টু 1/3 এম ভি স্কোয়ার। এবার আমি কি করব, পি ভি ইকুয়ালস টু আরটি, সো আরটি ইকুয়াল টু 1/3 এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার বার ইকুয়াল টু 3RT বাই এম, দেয়ারফর ভি আর এম এস equal to root over v square bar, that is root over 3RT by m। তাহলে এখান থেকে আমি ইজিলি ভি আর এম এস মানে আর এম এস ভেলোসিটি অফ গ্যাস এর ইকুয়েশনটা বের করে নিতে পারছি। এবার এখান থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজিলি আমরা বের করে নিতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট মলিকুল বা ওয়ান মলিকুলের জন্য প্রত্যেকটা মলিকুলের কাইনেটিক এনার্জি অ্যাভারেজ কত হবে সেটা বের করব। অ্যাভারেজ
কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকুল। নর্মালি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ইন্টু ভি স্কোয়ারের বার, এটাও অ্যাভারেজ নিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে একটু আগে ইকুয়েশনটা পেলাম ভি স্কোয়ারের বারের রুট ইকুয়াল টু রুট ওভার 3RT/m, তাহলে এটাই লিখতে পারি হাফ এম ইন্টু 3RT/m। এখানেও রুট নেই তাই আমি রুট দিচ্ছি না, সো কেটে যাচ্ছে, কেটে গেলে জিনিসটা দাঁড়াচ্ছে হাফ, হাফ না, 3/2RT, 3/2RT। এটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। নাও অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর ওয়ান মলিকুল, তার মানে কি এটাকে n দিয়ে ডিভাইড করতে হবে, 3/2RT/n, দ্যাট ইজ 3/2R/n ইন্টু টি, সো 3/2 ইন্টু KT। এই যে কেটা, কে এর সাপেক্ষে অনেক সময় বি লেখা হয়, এখানে কে বিটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকুল, প্রত্যেকটা মলিকুলের জন্য যে কাইনেটিক এনার্জি হয় সেটা বের করে নিতে পারলাম। পরে যখন থার্মোডাইনামিক্স পড়বো তখন দেখবো যে 3/2 KT, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি বলছে যে এই 3/2 KTটা অ্যাকচুয়ালি তিনটে যে ডিরেকশান আছে XYZ, সেই তিনটে ডিরেকশানের সাম, মানে প্রত্যেকটা ডিরেকশানে বা প্রত্যেকটা নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ KT করে ডিভাইড হয়ে যাচ্ছে। তো আজকের মতো এতটাই থাক, পরের দিন এর যে নেক্সট পার্টটা মানে থার্মোডাইনামিক্সের একদম ইনিশিয়াল যে পার্টটা সেটা শুরু করব।